শোয়ের সিজন 2 এর আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি ইরা জেনিত চলে এসেছি আজকে বৃহস্পতিবার রাত্রিবেলা 9টায় আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিতে। আমার সঙ্গে আছে ইমরান হোসাইন আর সাফিকা জহুরা জেসি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি অনুষ্ঠানের আজকের আকর্ষণ ইমরান হোসেনকে অনুরোধ করব তার সম্পর্কে আমাদেরকে কিছু বলে তার প্রথম পরিবেশনা শুরু করার জন্য। আমরা এভাবে রাউন্ড ঘুরবো, আমি ইমরান জেসি, আবার আমি ইমরান জেসি, এভাবে রাউন্ড ঘুরবো, ঠিক আছে? জি জি হ্যাঁ, আমি শুরু করছি আমার ছোট একটা জীবন বৃত্তান্ত দিয়ে। আমি ইমরান হোসাইন, দেখতে শুনছেন স্বাস্থ্যবান, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার একজন পুরুষ। কেউ বা এই উচ্চতাকে পুঁজি করে আমাকে খাম্বা, তার খাম্বা, তারপর হচ্ছে তাল গাছের দানব বলে আখ্যায়িত করেন। আমি ঢাকার বাসিন্দা। আমার পছন্দের মানুষ আমাকে ঢাকাইয়া শয়তান বলে ডাকে। মিরপুরে বেড়ে ওঠা। আমার খুব ছোটবেলায় বাবা মারা যান। সংসারে টানাপোড়েনের কারণে খুব ছোটবেলায় পড়াশোনা ছাড়তে হয়। ছোটবেলা থেকেই বই পড়ার শখ মাথায় চেপে বসে নেশার মতন করে। আসক্ত হয়ে গল্প, কবিতা, সাহিত্যে প্রেমে। এর সাথে শুরু হয় সাহিত্য চর্চা, টুকটাক লেখা, সাথে পাঠ করার চেষ্টা। আসলে আবৃত্তি শুরু করা হয় শখের বশে। এরপর থেকে রোজ রাতে তাকে আবৃত্তি করে আর কি শুনিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, এভাবে মূলত শুরু হয় কবিতা পাঠ। একদিন সে মানুষটিও চলে যায়। তারই ভালোবাসার বিপরীতে পুরোপুরি ভাবে উঠে আসে আবৃত্তি ভেতর থেকে। এখন আবৃত্তি আমার জীবনের ধ্যান, জ্ঞান, প্রেম, প্রণয়, সঙ্গম, ভালোবাসা। আমি একজন সন্ন্যাসী টাইপের মানুষ। একা থাকতে বেশি ভালো লাগে, দুঃখকে আগলে সুখ বিলাতে বেশি পছন্দ করি। আমার ভারত রচনা খুব ভালো লাগে। মেঘলা আকাশ, বৃষ্টি, এগুলো ভালো লাগে। ফুল আমার একটা তেমন বলতে তেমন একটা পছন্দ না, কিন্তু বর্ষায় কদম আমার চাই। বিকেলে চায়ের সাথে চারমিনার খুব ভালো লাগে। এই তো প্রথম পরিবেশনায় তাহলে আমরা অনুরোধ আচ্ছা, করছি। প্রথম পরিবেশনায় হচ্ছে আমি তাহলে প্রথম কবিতা শুরু করছি আমার বন্ধু নিরঞ্জন দি। আচ্ছা, শুরু করছি। আমার বন্ধু নিরঞ্জন, ভাস্কর চৌধুরীর লেখা। অনেক কথা বলবার আছে, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাক। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে বলেনি কিছুই তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথা আমাকে সে বলেনি, তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে। তুমি বলেছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সবসময় সুসময় যদি কেউ ব্যবহার করতে চায়। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এখনই তুলে নাও, বলে অন্য পুরুষ ছিদ্রে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পরে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারীর প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। এসে বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম, কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? দেখে জয়লতা, বাদ দিয়ে আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল। সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগি, আরো সুন্দরী, আরো আরো সুন্দরী হয়ে উঠেছে। অন্য পুরুষ ছিপ দেখিলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। একথা সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তবে কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করতো। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, গেরিলা তামিলা মারো, গেরিলা তামিল মারো, হিন্দু মুসলমান মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির স্বপ্নের
তুমি যারে মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষ বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে গোনা বন্দুকের গুলি, ওকেই লেগেছিল। যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসে। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ, মানুষ কাঁধে করে তাকে বয়ে নিয়েছিল মানুষের কাছে। জানো তো সে লাশ ফিরেছিল কিনা? সে প্রশ্ন হচ্ছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ নেই। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। এবার আমি অনুরোধ করব সাফিকা জোহরা জেসিকে তার সম্পর্কে খুব ক্ষুদ্র ভাবে একটু কিছু আমাদেরকে বলে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শুরু করার জন্য। সাফিকা জোহরা জেসি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি একটা কথা প্রত্যেকবার বলি, আজও বলবো যে ইরা জেনিত আপুর প্রতি আমি চিরকৃতজ্ঞ যে উনি এত ভালোবাসা দিয়ে, এত স্নেহ দিয়ে, সত্যি কথা, উনি যে এত আন্তরিকভাবে আমাকে আমন্ত্রণ জানায়, বাধ্য করে ভালোবাসার টানে আমাকে ওনার সাথে থাকতে। আমি খুব আপ্লুত এবং থ্যাঙ্কফুল তার প্রতি। এবং আমি যখন সবসময় সাথে থাকি, তার ফলে এই যে নতুন নতুন গেস্টদের সাথে পরিচিত হই, এত গুণী গুণী মানে দক্ষ শিল্পীদের সাথে আমার পরিচয়, বন্ধুত্ব গড়ে ওঠার সুযোগ পাই, এর জন্য আমি জেনিত আপুকে ধন্যবাদ জানাবো। এবং নতুন গেস্ট যিনি ইমরান, তাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আমি এবং জেনিত আপু দুজনাই তার কণ্ঠে ভীষণ ভক্ত, চমৎকার আবৃত্তি করে সে। এবং এই যে আপনারা যারা লাইভে এই মুহূর্তে উপস্থিত আছেন, পরবর্তীতে জয়েন করবেন বা সবসময় আমাদের সাথে থাকেন, সবাইকে বলবো সবসময়ের মতো সাথে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এভাবেই ভালোবেসে আমাদেরকে আপন করে আগলে রাখবেন। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বিনোদন, ভালো লাগা, ভালোবাসা। তো সবসময় আমি চেষ্টা করি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করার, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো আজকে আমি একটু ভিন্ন করি, কারণ আমি মনে করি যে রবীন্দ্রনাথ যেমন আমাদের গুরু, তেমন কাজী নজরুল ইসলামও হচ্ছেন আমাদের একদম শীর্ষে। তো ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাজী নজরুল ইসলামের অকরুণ প্রিয়া। বাকিটা মিউটে চলে যাই। আমার পিয়াল বনের শ্যামল পিয়ার, ওই বাজে গো বিদায় বাঁশি, পথ ঘুরানো সুর হেনে সে আবার হাসে হৃদয় হাসি। পথিক বলে পথের গেহ বিলিয়েছিল একটু স্নেহ, তাই দেখে তার ঈর্ষা ভরা কান্নাতে চোখ গেল ভাসি। তখন মোদের কিশোর বয়স, যেদিন হঠাৎ টুটল বাঁধন, সেই হতে কার বিদায় বেনুর জগৎ জুড়ে শুনছি কাঁদন। সেই কিশোরীর হারা মায়া ভুবন ভরে নিল কায়া, দূরে আজ তারই ছায়া আমার সকল পথে আসি। ওই বাজে গো বিদায় মাসি, ওই বাজে গো বিদায় মাসি। ধন্যবাদ। আবারও ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। চমৎকার আবৃত্তি। এবার আমার পালা। আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। সালাউদ্দিন মিঠু ভাই এসছেন, উনি বলছেন বেস্ট উইশেস। বন্ধু এবং সে ইমরানের আবৃত্তি খুবই পছন্দ করেছে। থ্যাঙ্কস দোস্ত, তুই সবসময় থাকিস এবং অনুপ্রেরণা দিস, এভাবেই থেকে যাবি। কে? ইঞ্জিনিয়ার আরাফাত রহমান, আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সজল রুহুল আমিন ভাই চলে এসেছেন। ইরা আপু, আমাকে সবাই জেনিত আপু ডাকে। লাইভে জয়েন করেছি অরণ্য হিলাল। হ্যাঁ, ও পর্যন্তই, তারপরে যেন থাকতে হবে।
তরুণ মহাপাত্র দাদা চলে এসেছেন, শুভেচ্ছা। উনি ওপার বাংলার একজন সংগঠক এবং খুব সফল একজন সংগঠক। উনি চমৎকার কিছু অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকেন বাংলা ভাষাভাষী ওয়ার্ল্ড ওয়াইড বাঙালি জনগণের জন্য। আরো আছেন সজল রুহুল আমিন, দুর্দান্ত চেষ্টা, ক্যারি অন ব্রাদার, শুনছি মুগ্ধ হয়ে। এটা ইমরান ভাইকে বলেছে। ধন্যবাদ ধন্যবাদ ভাইজান। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান বলছে দারুন দারুন দারুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরো বলছেন মেহেদি হাসান নাসির ভাই চলে এসেছেন, নিরঞ্জন, এক অসাধারণ কবিতা। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান আরো বলছেন ভাইয়া আপনি তো দেখছি দুর্দান্ত আবৃত্তিকার। অবশ্যই, তার বলতে ইরাজেনিত শো সেরকম মানুষই নিয়ে এসে। হ্যাটস অফ, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম ভাই চলে এসেছেন, জয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ, সাথেই থাকবেন, শুভেচ্ছা বার্তা জানাবেন। সোনিয়া টগর আমাদের প্রিয় বোন, আপু, এবং সবচেয়ে ভালো কথা হলো উনি আমার চেয়ে অনেক ছোট বয়সে, কিন্তু আমার বন্ধুর বউ হিসাবে তাকে আমরা ভাবি ডাকি। সোনিয়া টগর আমাদের মিষ্টি বোন, সবাইকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আনিস ফাতেমা চলে এসছে, জিনাত আপুর গলার স্বর অসাধারণ। আমি জেনিত, থ্যাংক ইউ সো মাচ। সদর রুহুল আমিন বলছেন দারুণ জেসি আপু। অবশ্যই দারুণ, মহা দারুণ জেনিত আপু, অনেক অনেক শুভেচ্ছা। মেহেদি হাসান নাসির, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক শুভেচ্ছা। যাচ্ছে আমার প্রথম পরিবেশনায়, পাঠ করছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বাসন্তী। আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা বাসন্তী নেওয়া হয়েছে কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোল থেকে। আমরা সবাই বিউটে চলে যাই। কুহেলের দোলাই চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাললে লালি নিনিমার লাল দেয়ালা, ওলো এ ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলিও মদন মোহন না যেতেই শীতের কাঁপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজও শীতে, অধরের পিচকিরিতে পুরিনি গানের হিঙুল, গাহিনী কোয়েল সখী মরল গরল ভখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে, দুলে কার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবেনি রাই, শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলেল আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ ঝিয়ারি, ফুল শ্যাপ শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনের রঙন হাসে আমাদের সেই তোহরি, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম দলে, দেলবন আলা করি দেলবন আলা করি দেলবন আলা করি দেলবন আলা করি দেলবন আলা করি। ধন্যবাদ। চমৎকার চমৎকার চমৎকার, সাধারণ, খুবই ভালো লাগলো, খুব চমৎকার, থ্যাংক ইউ। আমাদের সাথে সৈয়দা দুতি চলে এসছে, অত্যন্ত গুণী শিল্পী একজন, অপূর্ব আপু, থ্যাংক ইউ সো মাচ। তিনি আরো বলেছেন শুভেচ্ছা জেনিত আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুভেচ্ছাটা তিনজনই ভাগাভাগি করে নিলাম। এবার পালা আমাদের প্রিয় ছোট ভাই ইমরান হোসাইনের। আচ্ছা, আজকে যেহেতু হচ্ছে শামসুর কবি শামসুর রহমানের, আমাদের ঢাকাইয়া কবি শামসুর রহমানের জন্মদিন, তার একটা লেখা পাঠ করে শোনাচ্ছি, আমার খুব পছন্দের একটা লেখা, এই মাতুয়াইলা রাইত, এটা ঢাকাইয়া ভাষায় আবৃত্তি করছি আমি। ভালো লাগবে।
এই মাতোয়াইল্লা রায় শামসুর রহমানের লেখা। হ্যালো, আজকে নেশা করছি বহু, রাইতের লাগে দোস্তি আমার পুরা কান্দুপট্টির মাঝির চক্ষুর কাজলের টান, এই মাতোয়ালা রাইতের তামাম গতরে দেখি মনে আলগা আলগা লাগে, গারাবরের সুনসান অন্দর মহলে হাটে, মগর জমিনে বান্ধা পাও তবে তবে কোন এরপর সামনে খড়ায় যা কিনার দেহস না হাপায় রাস্তায় নামছি, লড়বে না হলে হোগা লাচ্ছি খাবি চটকো না গালে। গতরের বিটায় ছেড়া জ্বলতেছে বেসুমার, আমারে হক গলা কয় মই পারবো না, মনের বাপ হুসনা বানুর কসম সুব্রতে মিস্ত্রি বেহাগলের চম্পক মাঝের চিদিয়ে গয়, তুমি ব্যাপারে মনের মানু আমার দিলের হাগদার। আমার গলায় কার কি শুনি ঠান্ডা ওরা, আসলে কেউ গো আমি কোন হান্তে আইছি ভালাই দাগাবাজি দুনিয়ায় কইবা জামু আগারে ওস্তাদ চুরি আচ্ছা আচ্ছা আঙ্কারপুর চাকবাজার আসাক জমদার লাইন বাংসাল যে হানি মকারের ঠিকানা থাও, আমি এই একই মানুষ, গোলগাল মাথায় বাবরি, থুতনিতে ফুটদি দাড়ি, গালের দাগ, জিমুন আদলি একখানে খুব দূর জমানার, আমার হাতের চালু জব্বর বেগানা লাগে। আর কইজা মনে হয় আরেক মানুষ গতরের ভিতরে ফাল পারে, একটু নাই দিল জিঞ্জিরার জংলা বিরান দালান, জানে হাইবাজ জহরিলা ক্যাপ্টার মতন হাঁটা বিরা করে, আর রায় তুলি এমনই বয় নিজের বড় দর দর লাগে, মনে হয় যেমন আমি বি জমিনের চলাচ্ছন উঠাইছি বহুত জমানাবাদ। এই এই কার মনে যায় রাইতের আন্দারে, কোন বেটা বিবি বাচ্চা ফলা বেহুদা চিত্তে আছে একলা কাঠের খাটে দি ফিকির নু আপনি মন বসনে হরের পো আজরাইলে আমি দি হান্দাবো হচ্ছে আন্দার কবরে আমিয়া আমাদের জেবের ভিতরে লোটের মতোই হাসা মৌত, এখনো বেশি চিন্তা আছে, এখন দি নাকি হে গোলাপ ফুলের বাস মাঠার মতন সান্নি দিলে নিরালা জিলিক মারে, খাবের খুব সুরাত মাইয়া গহীন সমুন্দর হুন্দর পিনিসার আসমানি হরির বরাত, কি রয়েছে ঝুমকালির তান পক্ষ সুনসান বানাইয়াদ, এখন বেচিন্দা আছি মৌতের হোগায় লাঠি দিয়া মুক্তক ওহি সালামত জিন্দা থাকবার চাই। তামাম দালান কোঠা, রাস্তার কিনার, মসজিদের মিনার, কলের মুখ, বেগানা মৈয়দ, ফজরের পক্ষের আওয়াজ, আন্দা ফকরের লাঠির জিকির, হক গলেই খাব লাগে, আর এই বান্দাবি খাব, এই বান্দাবি খাব। ধন্যবাদ ধন্যবাদ। এবার আমি দেখছি যে কিছু শুভেচ্ছা বার্তা চলে এসছে। আমাদের প্রিয় বড় ভাই চলে এসেছেন, শফিক ইসলাম, আমাদের জাহাঙ্গীরনগরের বড় ভাই, এক্সিলেন্ট। সৈয়দ আদিতি বলছেন আচ্ছা ওর একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে সম্ভবত। আমার কবিতার কিছু লাইন উঠিয়ে দিয়েছে মেহেদি হাসান নাসির, থ্যাংক ইউ সো মাচ। আরো এসেছে সৈয়দ আদিতি, জেসি আপুকে সুন্দর লাগছে। জেসি এটা তোমার উদ্দেশ্যে বলেছে, দেখো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার তোমার পালা জেসি। আমি মনে হয় জীবনে প্রথম লাইভে কোনো একটা কবিতা পাঠ করতে যে ভয় পাচ্ছি এই জন্য আমি একবারও উচ্চারণ করিনি, এই প্রথম উচ্চারণ করব, জাস্ট চোখ দিয়ে পড়েছি দুই একবার, কিন্তু লোভ সামলাতে পারছি না, পড়ার দুঃসাহস করছি এবং আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভীষণ পছন্দের কবিতা, আমি কৃষ্ণকলি। আমি একটু আগে যে কবিতাটা পাঠ করলাম, হার্টবিট শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে পাশের ঘর থেকে আর্য আর লিটু শুনতে পাচ্ছে, এত ভয় লাগতেছিল। নজরুলের কবিতা, তালের কবিতা, তাল যেন না কাটে, আমি শুধু বলছি আল্লাহ। সত্যিই তাই, রবীন্দ্রনাথ, নজরুল, ওনাদেরকে পড়তে গেলে আমাদের ভেতরে শুরু হয়ে যায়। আর আমি এই কবিতাটা পড়তে ভয় পাচ্ছি এই সেন্সে
যে এখানে এত বেশি কি বলবো আবৃত্তির ভাষা বা কলা কৌশল আমার জানা নেই, কিন্তু এখানে এত ইফোর্ট দিতে হয়, এত মানে কি বলবো এখানে উঠানামা আছে বা কলা কৌশল আছে, আমি কিচ্ছু প্রয়োগ করতে পারবো না, কিন্তু অন্তর থেকে মানে অনুভূতির সাথে পড়ার চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কৃষ্ণকলি মাহাতো, সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গাড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাঁ হাত উড়ে যাওয়া বাবা কতবার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা। মা, আমি তোমার কৃষ্ণকলি, মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চক কেন? উনি বললেন রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরের হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন, তখনই চিৎকার, আগুন আগুন আগুন। পারবো না, পারবো না, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলের রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা দেয়নি, কেউ কাউকে জায়গা দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম মা। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে মা, বাবাকে দেখে রেখো, মানুষের একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে, দৌড় দৌড় দৌড়। কি গতি, কি তেজ, কি আওয়াজ! আহ, আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি, আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি না কতটুকু মান রাখতে পেরেছি আমি এই কবিতার, কিন্তু অন্তর থেকে চেষ্টা করেছি। তোমার ভক্তকুল চলে এসেছে, যুক্ত হয়ে গেছি আপুরা। আল হাসান রাকিব আরো একজন ভক্ত বলছে জেসি আপুর কবিতা পাঠ ভীষণ ভালো লাগে, আর আপুকে আজ ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আমরাও একমত। তারপরে বলছে সৈয়দা দিতি অপূর্ব পাঠ ইমরান ভাইয়ার, আর বলেছে জেসি আপুকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমার পালা। আমি আরেক কৃষ্ণকলিকে নিয়ে আসছি, এক ক্লাসিক কৃষ্ণকলি।
আমার প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ঢেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতেই, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। কৃষ্ণকলি আমি তারেই বলি, চমৎকার। অসাধারণ, মাশাআল্লাহ। আর তোমার সাথে কবিতাটা যা গেছে না, হরিণ চোখ, তার মধ্যে কালো স্কিন, কালো গেটআপ, তার মধ্যে কি দারুণ ছিল পরিবেশন। অসাধারণ আপু, অসাধারণ। থ্যাংক ইউ। কি দারুণ আবৃত্তি জেসি আপুর। জেসি এখনো আসছে। অসাধারণ 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 আপু। সাফিকা জোরে এইটা তো আমাকে দিছে সম্ভবত। সাফিকা জোরে, একদম। থ্যাংক ইউ। আরো আছে মোসাম্মদ সুফিয়া বেগম লিপি। জেসি আপু চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকবেন। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। ভালোবেসে লাইভটা শেয়ার করে দিলে আমরা কৃতজ্ঞ থাকব। সত্যি ইমরানের পরিবেশন ছিল ভীষণ মনোমুগ্ধকর। সাফিকা জোহরা, জেসি, থ্যাংক ইউ। এবার পালা ইমরানের। শোনা যাচ্ছে না কিছু? এখন ঠিক আছে? এখন ঠিক আছে। তুমি একবার এরপরে যখন রাউন্ড আসবে আমাদের, তখন তুমি তোমার লাইভটা তোমার ইয়ে থেকে শেয়ার করে দিও, প্রোফাইল থেকে। তোমার ফ্রেন্ডরাও চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এতক্ষণে এসছে হুজাইফা আল মাহমুদ। রিকশায় বসে দেখছি সবাইকে সুন্দর লাগছে। এই হলো তোমার কথা? ছ্যা ছ্যা, তুমি চলে আসো। আরে ভাইয়া, কি অবস্থা? আরে আমার ভাই হুজাইফা আল মাহমুদ বলছে সবাইকে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। অরণ্যক বসির মনে থাকবে এই লেখাটা পরিচালনার চেষ্টা করছি। ঠিক আছে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাতা, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন। একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে। কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে
থাকবো যে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব অরুণ চন্ডী এবং খানিক পুষ্প পুষ্প। এই জন্মের পারিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো। তোমার আমন ওষ্ঠ নিয়ে নাক ছাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই না, পরের জন্মে বিকাশ হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুব্ব হব, শরৎকালে আকাশ দেখার আনন্দ সকাল হব। এসব কিছু হই না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ঝরা, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীরে ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিবে। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে মিলিয়ে পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে? ধন্যবাদ। মনে থাকবে, মনে থাকবে। এই যে হুজাইফা বলেছে মনে করিয়ে দিব তাকে। দাদা মনে রাখতেই হবে, মনে রাখতে হবে দাদা, একদম একদম। দারুণ। আমার ভীষণ পছন্দের কবিতা, আমি এত পড়েছি মুখস্থ হয়ে। আমার খুব পছন্দের একটা কবিতা। ভীষণ। কবিতাটা পাঠ করবার জন্য আমি স্বয়ং কবির কাছ থেকে পারমিশন লেটার চেয়েছিলাম এবং সে পারমিশন দিয়েছিল। আমার ইউটিউবে আছে এটা, আমার কণ্ঠেও, এবং উনি আমার সাথে অনুষ্ঠান করে গেছেন। তারপরে কাইয়ুম আজাদ চলে এসেছে, আমাদের প্রিয় কবি। খুবই সুন্দর লাগছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিছুক্ষণ সঙ্গেই থাকেন, আজকে আপনার কবিতা আমি পাঠ করব। কাইয়ুম আজাদ ভাই তুমি আছে যেহেতু চাইলে তুমি এখন পড়ে নিতে পারো আপু, আমি না হয় তারপরে পড়ি। আচ্ছা, তোমার কি রেডি আছে? সামনে আছে? একদম। পড়ে নাও। পাঠ করছি কবি কাইয়ুম আজাদের কবিতা। কবিতার নামটা ক্যাপশনে লিখে দাও কাইয়ুম আজাদ ভাই, হারিয়ে গেছে এখান থেকে। আমি কবিতাটা পাঠ করছি। ওরে মন, ভবের মাঝে ঘুরিস কেন আপন তনুর খোঁজে? দেহ চিনলে চিনবি তারে, আর ঘুরতে হবে না রে। এই দেহেতে সপ্ত সাগর, এই দেহেতে সপ্ত সাগর, 9টি দরজা, 3 নারীতে বইছে ধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না। দেহের মাঝে ষটচক্র, তার নিচে কুণ্ডলিনী। মনকে বাঁধো কুম্ভকে, দেখবি গুপ্তধন। মূলাধার থেকে শুরু, তোলো শক্তি ঊর্ধ্বে। মণিপুর থেকে অনাহতে কারো ভাবের সাধন। বিশুদ্ধ আর আজ্ঞাভেদী পৌঁছাও সহস্রবারে। দেখবি সেথায় বসে আছেন আদি নিরঞ্জন। গুরুধর দীক্ষা লও, দূর করো সব আধার। দেহ মাঝে সেই তো সবার আপন। মিছে কাজে সময় কেন, করোনা আর নষ্ট। কাইয়ুম আজাদ গণ, ধন্য হবে, ধন্য হবে তোর জীবন। ধন্যবাদ। এই কবিতাটির নাম অজানা পথের আলো।
চমৎকার কবির কবিতা এবং অসাধারণ আপুর আবৃত্তি, দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে জেসিকে অনুরোধ করব তার পছন্দ। তুমি কিছু কমেন্টস নিতে পারো আপু। কমেন্টস আমাকে তেমন কেউ কিছু দেয়নি, এখনো কোনো কমেন্টস নাই। আমাদের অনুষ্ঠানটি শেয়ার করতে হবে ইয়েকে, ইমরানকে, ইমরানের ফ্রেন্ড সার্কেল আসলে ভালো হয়। ওকে ইমরান, শেয়ার করো। আমি আমার পরবর্তী পরিবেশনে চলে যাই। আমার ভীষণ পছন্দের আরেকটি কবিতা, অনেকেরই পরিচিত, পূর্ণেন্দু কর্ত্রীর সেই গল্পটা। আমার সাউন্ড কি একদম ক্লিয়ার? ফ্যান চলছে? ওকে। পূর্ণেন্দু কর্ত্রীর সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। চমৎকার চমৎকার। আমরা এখনো কোনো বার্তা পাইনি। ইমরানকে অনুরোধ করব তার পরবর্তী পরিবেশনায় যাওয়ার জন্য। আচ্ছা, আমি শুরু করছি বছর 20 পর সৃজা ঘোষের লেখাটি পড়ে শোনার জন্য। ভালো লাগবে আশা করছি। দেখা হলো বছর 20 পর, তুই এখন অন্য কারোর ঘর, তুই এখন বড্ড ভীষণ পর। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটার মাখিস। আচ্ছা, অমন ঝকঝিক হয় কি তোর? একবার শোনে এখন মিথ্যে নালিশ, এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস আর বকুনি খেলে? হঠাৎ হঠাৎ আজোয়ারি করিস? ভাল লাগে আর কাব্য করা ছেলে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার? নাকি এখন তোর বারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজার? তার নিশ্চয় বুকে ব্যথা নেই, নিশ্চয় নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো পাগলেনোস কেন? আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে, অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে, এক দেখাতে থমকে গেছে তুই। এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ, নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে,
শক্ত করে জোরে, ইনসোমনিয়া নিশ্চুষে নয়, রাত জাগবার ঝক ঠেকাবার নেই। স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালেই। দেখা হলো বছর 20 পর, তুই এখন বড্ড ভীষণ পর, তুই এখনো আমার একার ঘর। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। এবার কার পালা? কানে শুনছি না। নেক্সট তুমি পড়বে আপু, কিছু মন্তব্য নিয়ে তুমিও মন্তব্য পেয়ে গেলে বলতে থাকবে। সজল ভাইয়া বলছেন দারুণ যে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভীষণ অনুপ্রাণিত হলাম। তারপরে খাইরুল আজাদ বলেছেন অজানা পথের আলো, হ্যাঁ দারুণ ছিল, খুবই সুন্দর লাগছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হুজাইফা বলেছে আজকে আমার 3 জন প্রিয় মানুষই পছন্দের কালার কালো পরেছে, থ্যাংক ইউ, একদিন তুমিও চলে এসো কালো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসেন হুজাইফা ভাই। মনে, আর তুমি এখন কালো পরে থাকলে চলে আসতে পারো, জয়েন করো, নো প্রবলেম। বলেছে মনে ইমরান সাহেব, ও রিকশায় 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 হোক আর বাসে আর রাস্তায়, কালো পরে থাকলে চলে আসবে 2 মিনিটের জন্য, চলে যাবে। ওকে আপু, তোমার কবিতা শুনি এবার। পাঠ করছি জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। তুলনাহীন কবি, তুমি তুলনা করো যদি, এ তাকে বলো সুবর্ণ ক্ষীর চুলের বনলতা সেন। আরেকজন বলছে মিক্সড কবিতা। যখন সন্ধ্যা আসে পাখিরা ফিরে নিরে, ধুলিরে গায়ে হয় চেনা গন্ধ, জীবনের কোনো ক্ষতি নেই, ক্লান্তির করুণ রঙে দুচোখ পেতে থাকে বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পাখিরা, গাছের ভিতরে ফেলে পাখিরা ঘুমের স্বপন। তখন আমি তার কাছে আসি, চুপি চুপি বলি, তুমি কি জানো বনলতা সেন? অন্ধকারে মুখ তুলে থাকে সে বনলতা সেন। ধন্যবাদ। এটি একটি মিক্সড কবিতা, আমি একজন কবির সাথে আরেকজন কবির কম্বিনেশন পাঠ করলাম, জানি না কারো কেমন লাগলো। খুবই সুন্দর লেগেছে আপু, তোমার এই কবিতাটা তুমি যখনই পড়ো আমার খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। এবারে পালা ইমরানের। এবার আমার, তোমার নাকি ইমরানের? আমার পরে ইমরান, তারপর তুমি, তারপরে ইমরানের পরে আমার ছিল না, তো, দিদি তোমাকে দিদি দিয়ে দিই। দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই, ওই যে উনার কবিতা পড়ার জন্য একবার টার্ন চেঞ্জ করেছি, এখন আমরা এটা মেনটেন করবো, সমস্যা নাই। আচ্ছা, আমি আপুর একটা পরামর্শ চাই, সেটা হচ্ছে সৃজা ঘোষের দেখা হলো বছর 20 পর, সে ইমরানের কণ্ঠে আমরা শুনলাম, অসাধারণ ছিল। আমি মনে মনে ভেবে রেখেছিলাম দেখা হলো মানে বছর 4 পর পরিবেশন করব, তো কেমন হয়, এটা কি এখন যায়? যায়, অবশ্যই যাবে না কেন? শোনার দিক দিয়ে তো ইমরানের পরে আমার পড়াই উচিত না, বাট আমি বলতে চাচ্ছি এই জন্যই যে অলমোস্ট সেম, তারপর আসলে এতক্ষণ তো আমরা
ছেলেটার অভিমান অভিযোগ শুনলাম, এবার মেয়েটার একটু শুনি। আচ্ছা। বছর 4 পর সৃজা ঘোষ, দেখা হলো বছর 4 পর। তুইও এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। বছর 4 পরে আবার দেখা, মুখ ঢেকেছিস কাঙ্ক্ষিত চাপ দাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। আমার মতন সেও কি অভিমানী? চুল খুলে দেয়, লাল টিপ সেও পরে। নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ, মাথা মুছিস কার্বকনি খেয়ে। ফুটবলে আর হাত পাকাতিস না তো, ভাল লাগে আর কাব্য করা মেয়ে। আগের মতোই দেরিতে ঘুম ভাঙে, নাকি নতুন আগেই জাগাই তোকে? সেই সেই যে ব্যথাটা আজও জ্বালাই খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা, অমন জাপটে ধরে সেও, পেছন থেকে ঝাঁপায় আতর্কিতে। তার নিশ্চয় বুকের ব্যথা নেই, নিশ্চয় নেই মন খারাপের ব্যামো। নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস, তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। সেও কি খুব তুই পাগলি মেয়ে, কথায় কথায় কাঁদে। সেও কি খুব কষ্ট পেলে একা, খুব গোপনে জায়গা খুঁজে ছাদে। আমার মতো ও কি এত ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়। বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিতেই কেটে যায়। ইনসোম্যানিক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালেই। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতন জ্বালাই না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর 4 পর, তুই এখনো আমার একার ঘর, আমার একলা একার ঘর। ধন্যবাদ। চমৎকার। পরপর করাতে আরো ভালো লাগছে। এবারে কার পালা? আমার তোমার। আমার 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 না, আমার এবার আমার ইমরানের। হ্যাঁ, ইমরানের। আচ্ছা, তাহলে আমি হচ্ছে প্যারিসের চিঠি পাঠ করে শোনাচ্ছি। লতিফুল ইসলাম সিদ্দি ভাইয়ের লেখা। আমার খুব পছন্দের একটা কবিতা, আমার প্রিয় মানুষের পছন্দের একটা কবিতা এটা। এটা পড়ে শোনাবো। প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার লেখা। ঠিকানা পেলে কিভাবে? লেখনি। কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা? গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে, আনতে পারিনি। এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের শয্যা। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ড ফোন। শীতের বই মেলা পরিণত হয়েছে মিনা বাজারে। টিসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত, বদলে যাবার কষ্টের অপর নাম স্মৃতি। এখন তাই নিয়ে বুঝি মেতে আছো? এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস। বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ, নদীর পার ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর। ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলেছে ট্রেন। ইউরোপের মানচিত্র
তো এখন রুটি হয়ে গেছে, খিদে পেলেই চিড়ে চিড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদার বুদ্ধি। তুমি লিখেছো তোমাকে ভুলে গেছে কিনা। প্রিয় আকাশী, আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ পরবাসে অর্ধেকটা কাটিয়েছি বেহমিয়ানদের মতো ঘুরে ঘুরে, মাদ্রিদ থেকে হোমবার্গ, নিউ ক্যাসেল ন্যাপলি থেকে প্রাগ, বুকারেস্ট, নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি। তবু বাঁচতে পারেনি স্মৃতি থেকে। ফ্র্যাঙ্কফুর্টের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। ফ্লোরেন্স মিকালোঞ্জা, ডেভিড রোমি পিয়েতার সিস্টেন চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে। সেসিলির কার্নিভেলে, অ্যাথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে। পার্লামোর সৈকতে কিংবা ভিয়েনার তারাজলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা। Under the wide and starry sky, dig my grave and let me lie. Glad did I live and gladly die, and I laid me down with the wave. সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি। ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো? বলেছিলাম তুমি আমার আকাশে হবে। ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি। আর কি না জানি অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা। সত্যি বলতে কি, প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ। সঙ্গীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু এই প্যারিসেই শুনেছি। কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিটোভেন শুনেছি ততবারই কেন যেন চির দুঃখী পাগল ভিনসেন্ট ভ্যান গগের কথা মনে করেছে। সমস্ত প্যারিসের রাস্তায়, গ্যালারিতে, ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট। তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে। প্যারিসে জিমের কবর। অগণিত শিল্পের কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য। কষ্টই প্যারিসের ঐশ্বর্য। আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয়। এলোমেলো হয়ে পড়ে আছে শিল্প সাহিত্যের এই চাকচক্যে। তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে। এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাজ। প্রতিনিয়ত হেরে যাচ্ছে সময়ের কাছে। তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। ধন্যবাদ। চমৎকার, তুমি ভালো থেকো। কি সুন্দর একটা মেসেজ। আমরা অনেকগুলো শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। অরণ্যের কবিতা চলে এসেছে। আমাদের অরণ্য ভাই ভালো লেখে, ওনার কবিতা পাঠ করব আমি এখনই। আছেন কাইয়ুম আজাদ, তিনি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় অথবা তারাপদ রায়ের কোন একটা কবিতা শোনান, তিনজনের মধ্যে একজন। আমি তারাপদ রায়ের কবিতা লিস্টে রেখেছি, সাথেই থাকেন। আর আব্দুল আল মামুন ভাই বলছেন সাফিকা জহুরা জেসির রূপসী মায়াবী রূপসী কণ্ঠে মন হারিয়েছে দারুণ বিরহে। আচ্ছা ঠিক আছে, কণ্ঠ রূপসী, ঠিক আছে। আমরা তো চেহারা রূপসী জানতাম, তাই না? কণ্ঠ তো মিষ্টি হয়, কি বলো? যাই হোক, কি বলছো? শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে পাচ্ছি না। আব্দুল্লাহ আল মামুন উনি নিজে একজন কবি মানুষ, তো ওনার তো আসলে নব সৃষ্টির অধিকার আছে। হয়তো উনি নতুন কিছু কি বলবো উদ্ভব করলেন আমার জন্য। সো থ্যাঙ্কস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা উর্মিলা মাহমুদ সুমনা আমার ছোট বোনকে পেয়ে গেছি। হ্যালো আপু, হ্যালো বোন, কেমন আছো আজ তুমি? তোমাকে নিয়ে আমি অনেক দোয়া করেছি, অনেক ভালোবাসা তোমাকে। আশা করছি তুমি সুস্থ হয়ে গেছো। ভালোবাসা তোমার জন্য। আব্দুল্লাহ আল মামুন বলছেন সাফিকা জহুরা জেসির কণ্ঠে তসলিমা নাসরিনের একটি প্রেমের কবিতা শুনতে চাই প্লিজ। তসলিমা নাসরিন রেডি করো। উর্মিলা মাহমুদ সুমনা বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব সুন্দর লাগছে। আমাদের তিনজনকে 3টা হার্ট পাঠিয়েছে। সোহেল শিশির ভাই চলে এসেছেন, ভালো আয়োজন, থ্যাংক ইউ সো মাচ, সাথেই থাকবেন। অনন্য নিদর্শন হয়েছে ইমরান ভাইয়ের কাব্যময় কণ্ঠ। একদম একদম। আচ্ছা, এবার কার পালা? জেসির পালা? দিদির পালা।
তো তুমি পড়ো একটা আপু, সমস্যা নেই, কারণ তসলিমা নাসরিনের প্রেম তো আমি সবসময় পড়ি। আমি কি প্রেমই পড়বো না অন্য কিছু একটা বের করবো? অন্য কিছু বের করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, আমি অন্য কিছু একটা দেখি, তুমি ততক্ষণ একটা কবিতা শুনিয়ে দাও আমাকে। আচ্ছা, আমাকে অনুরোধ করা হয়েছে তারাপদ রায়ের একটা কবিতার জন্য, এবং আমি নিজে পছন্দ করে রেখেছি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে অরণ্য ভাই। তার লেখা কবিতা জ্যোৎস্না বাসর, আমি পাঠ করে শোনাচ্ছি। রূপসী বাংলার কবি, আপনার মতো আমিও বাঙালি। আমিও হেমন্তের সোনা ফলা মাঠ আর শূন্যতার বিপ্রতীপে বেড়ে ওঠা সামান্য মানুষ। বাংলার হেমন্ত শীত, চিল প্যাঁচা ঘুঘু, জ্যোৎস্না নক্ষত্র, কুয়াশা কুহক, হলুদ বাদামি খড় আর নদী প্রান্তর আমার হৃদয়ে নক্ষত্র চূর্ণের মতো কিছু স্ফুলিঙ্গ জ্বেলেছে। আমিও আঁকতে চাই প্রিয় ঋতুর চিত্রকল্প। হেমন্ত পূর্ণিমার সেই ঘন নীল বিখ্যাত সন্ধ্যায় আদিগন্ত খোলা মাঠে শুধু আমি আর সেই শান্ত কিশোরী। মাঠের দুপাশে রূপার ডিমের মতো চাঁদ আর সোনার বলের মতো সূর্য বিস্ময়ে থ হয়ে আমাদের মুখ দেখে। কিশোরীর রাঙা মুখ দেখে হেমন্তের সূর্য উঁচু হরিতকি গাছের পিছনে মুখ কালো করে নিঃশব্দে তলায় পূবের দিগন্ত রেখায়। আলোর ঘোড়ায় পিঠে আলতো চাবুক কষে চাঁদ ধীরে ধীরে উঠে পড়ে আকাশের রথে। প্রান্তরে জমতে থাকা হালকা কুয়াশায় শুধু আমি তার হাত ধরে আছি। আমি তাকে দেখি, হয়তো সেও নির্নিমেষে দেখে নেয় আমার দু চোখ। চাঁদ শুধু দেখে একা দুজনের মুখ। রাত বাড়ে, চাঁদ আরো বড়, শ্রমক্লান্ত ফিসফাসে ভরে ওঠে রাতের বাতাস। ভাঁজ খুলে আজ তাকে দেখি। আজ শীতার্ত আঘ্রাণ, কুয়াশার ঘেরাটোপ পড়া জ্যোৎস্নার ঢল নামা রাত। আজ শীতার্ত আঘ্রাণ, কুয়াশার ঘেরাটোপ পড়া জ্যোৎস্নার ঢল নামা রাত। ধন্যবাদ। তুমি কি রেডি হয়েছ? তোমার কথা শোনা যাচ্ছে না। তসলিমা নাসরিনের হিসেব, আমি জানি না যে শুনতে চেয়েছে সে প্রেম শুনতে চেয়েছে কিনা। যদি চেয়ে থাকে তাহলে সেটাও আমি শোনায় দিব পরে আরেকবার মন্তব্য করলে। আমি তসলিমা নাসরিনের হিসেব কবিতাটা পাঠ করে শোনানোর চেষ্টা করছি। কতটুকু ভালোবাসা দিলে, কতটা গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, কফোটা জল দিলে চোখের, সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমায়, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো। আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসেবি থাকে। সত্যি তাই, ভালোবাসা ততদিন ভালোবাসা যতদিন এটি বেহিসেবি থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার কার পালা? ও, আমরা তো আমাদের বাবার বাড়ির মানুষ পেয়ে গেছি, ছোট ভাই নিহার রয়। দেরি হয়ে গেল, এত দেরি করলে তো চলবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম দিয়েছে মরিয়ম শীল। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আপনাকে খুব অল্প সময়ে কবিতাটি পাঠ করেছেন, একটু বোধহয় ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হব। আমাকে সুফিয়া কামালের
কবিতা পাঠ করতে বলেছে। সুফিয়া কামালের হেমন্ত আমার লিস্টে আছে, তারাপদ রায় এবং সুফিয়া কামাল। আমার তো দেখছি দুটো কবিতা বাদ পড়ে গেল, সঙ্গে আরেকটা কবিতা বাকি আছে, সেটা হলো কি জানি, ও না না উনি তো বলছে দুটো কবিতাই তো, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে সুফিয়া কামাল, আরেকটা হচ্ছে কি বলেছে আরেকটা, তারাপদ রায় একটা পড়েছো তুমি, এবং না না তারাপদ রায়ও পড়া হয়নি। ও আচ্ছা, দুটাই তোমার লিস্টে আছে, এখনো পড়া হয়নি। আচ্ছা, সুনীলের চেয়েছে, সুনীলের যদি সময় হয়, সুনীলের এবং তুমি করো, তোমরা দুজনের কেউ করো, তাহলে আমি সুনীলের কেউ কথা রাখিনি পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার মনে হয় আমাদের ইমরান ভাইয়ের পালা। একদম। আচ্ছা তাহলে হচ্ছে, আচ্ছা তাহলে ইসের যে সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি একটা ট্রাই করবো। একদম ভালোবাসি, একদম। তাহলে ভালোবাসি ভালোবাসি সুনীল গঙ্গোপাধ্যায়ের এটা প্রশ্ন একদম শুরু করছি। হ্যাঁ, ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসে না তোমার। হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে সে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই, রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি, দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম ব্যস্ত হয়ে, তোমাকে ডাকে দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিলে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধেও তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর, এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে চিন্তিত, তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো দূরে, বহু দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো হতভম্ব, চিৎকার করে যদি আমি বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকে বলবে
ভালোবাসি, ভালোবাসি। যেখানেই যাও, যত দূরেই যাও, দূর থেকে বলো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সেখান থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ধন্যবাদ। আসলে শেষটুকু লিরিক্স আমার এখান থেকে চলে গিয়েছিল, পাচ্ছিলাম না, যতখানি মনে আসছিল আমি করছিলাম। ক্ষমা করবেন আর কি যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এগুলো লাইভে হতেই থাকে, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। লাইভ মানে এগুলো, এটাই মজা। আমি এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, জেনিত আপুর এটা হলো সেশন 2 উনার লাইভের যেই ইয়েটা, তো এই সেশন 2 এ একটা জিনিস আমাদের মাঝে খুব এক্সাইটিং, সেটা হচ্ছে অনেকেই আমাদেরকে লাইভে মন্তব্যে এসে কবিতার জন্য অনুরোধ করে। সত্য কথা বলতে আমি ব্যক্তিগতভাবে এখনো ওই পর্যায়ে যাইনি যে ইনস্ট্যান্ট বলা মাত্রই কবিতা গুগলে যে বের করে বা বই খুলে বের করে সাথে সাথে পরিবেশন করব। তো আসলে আমরা জানি যে একটা কবিতা পাঠ করতে গেলে মিনিমাম একবার অন্তত চোখ বুলানো লাগে, আর কবিতা আবৃত্তি করতে গেলে সেটা হৃদয়স্থ করতে হয়, অন্তস্থকরণের ব্যাপার আছে, তারপর আমরা ডেলিভারি করি, আমরা সেটা হৃদয়ে ধারণ করার পরে আমরা তখন প্রকাশ করি। তো এই যে আমরা লাইভে কবিতাগুলো পড়ি, পাঠ করি, আপনাদের অনুরোধ রাখি এই টুকিটাকি বা ছোটখাটো ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি এবং অনুরোধ করব। একদম। এবার কার পালা? তোমার আপু। আচ্ছা, দুটো কবিতা আমার টাইমে, আমার লাইন আপে আছে। আমি কি দুটো ছোট ছোট কবিতা পাঠ করব নাকি একটা? আমরাই দুটো দুটো করে শেষ করে দিই সবাই মিলে। হ্যাঁ, তাহলে আমি দুইটা, তুমি দুইটা, আর ইমরান দুইটা, এই রাউন্ডে শেষ হয়ে যাক। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, প্রথম কবিতাটা পাঠ করছি তারাপদ রায়ের তার কথা আলাদা। সব কলমে সব রকম লেখা সম্ভব হয় না, এক একটা কলমের এক এক রকম ঝোঁক। আমার একটা নিব মোটা কলম ছিল, খালি খারাপ কথা লেখাতে চাইতো। আর একটা কালো কলম ছিল, কয়েক বছর আগে সেটা ছিল 1 নম্বরের বিশ্বাসঘাতক। কতবার হাসতে হাসতে মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছে। এক একটা কলমের স্বভাব এক এক রকম, কেউ কেউ ধূসর মর্মর ইত্যাদি উদাসীন শব্দের দিকে যায়, কেউ কেউ অতল নিঃশব্দ রিমঝিম মন্থরতার দিকে টানে, আবার কেউ কেউ খরস্রোতা তরঙ্গিনীর মতো তরতর করে টেনে নিয়ে যায়। কিন্তু সে ওই পর্যন্তই, সেই স্রোতে নিতান্তই ঘোলা জল ও কচুরিপানা। সুতরাং কবিতা লেখার আগে সবচেয়ে কঠিন কাজ কলম বেছে নেয়া। অবশ্য কোনো গরিব বা ছন্নছাড়া কবির যদি একটি মাত্র কলম থাকে তার কথা আলাদা, তার 7 খুন মাফ। ধন্যবাদ। আরেকটা কি কবিতা বলেছে আমাকে? সুফিয়া কামালের হেমন্ত। পাঠ করছি কবি সুফিয়া কামালের কবিতা হেমন্ত। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে, কোন পাথারের ওপার থেকে ডেকে হেমন্তকে আনলো ডেকে মটরশুঁটি খেসারিয়ার কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাজ সকালে নদীর কূলে। সকালবেলার শিশির ভেজা ঘাসের উপর চলতে থাকা মধুর শীতের ছোঁয়ায় শরীর উঠে শিরশিরিয়ে। আরো এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপে চুপে আকাশ থেকে ফোটায় ফোটায়। ধন্যবাদ। এবার কার পালা? সে পড়ো। এবার আমার পালা, তবে দুইটা আমি একসাথে এই জন্য পড়বো না যেহেতু আমি শেষের দায়িত্বে থাকি, সো স্টপার, সুতরাং আমি এখন একটাই পড়ি। ইমরান
দুইটা পড়ার পর তখন আমি আরেকটা পড়ে শেষ করি। আমার এবারের পরিবেশনা, আমাদের এখানে উপস্থিত আছেন গুণী শিল্পী, ভালোবাসার মানুষ এবং বহু গুণে গুণান্বিত আমাদের ইরা জেনিত আপুর একটি চমৎকার সিরিজ নীলাক্ষ। আমার ভীষণ পছন্দ। আমি এই নীলাক্ষ সিরিজের অনেকগুলো কবিতা পাঠ করেছি এবং আপুর সামনে যে পাঠ করি আমার একদম ভয় লাগে না। আপু একটা মানুষ যার কবিতা পাঠ করতে আমি ভয় পাই না, কারণ আমি তো তোমার কবিতা মিস করে গেছি এই সুফিয়া কামালেরটা বলতে গিয়ে। কোনো ব্যাপার না, আমি একটা ছোট্ট কবিতা পাঠ করে দিব, তারপরে অনুষ্ঠান শেষ হবে, নইলে অনুষ্ঠানে শেষ হইয়াও হইল না শেষ মনে হবে। আপুরই লেখা, আমাদের ইরা জেনিত আপুর লেখা একান্ত অভিমান। একটি নিশ্চিত সূর্যোদয়ের অপেক্ষায় আমি লিখে যাই আমার আত্ম অন্বেষণে শারদীয় কাব্য। মিউট, একটু কষ্ট করে মিউট করে দাও তোমরা দুইজন। আচ্ছা, আমি আবার প্রথম থেকে পাঠ করছি আমাদের ইরা জেনিত আপুর একান্ত অভিমান। একটি নিশ্চিত সূর্যোদয়ের অপেক্ষায় আমি লিখে যাই আমার আত্ম অন্বেষণের শারদীয় কাব্য। শিউলি ফোটা বিরহের কবিতা, আরো আরো কত অজস্র তারার মেলা থেকে এঁকে দিই আমার হৃদয়ের কথা। আমি নিরন্তর চেষ্টা করে যাই অনন্তকাল ধরে রাখতে তোমাকে। আমার অপার্থিব অধিবাস্তব আঙ্গিনায় বসে বসে রং মাখাই ঘুড়ির কাগজে। তারপর একদিন সত্যি সত্যি ইচ্ছে ঘুড়ি উৎসবের আয়োজনে উদযাপন করি নিজেকে। আমার হৈমন্তী নীল আকাশ জুড়ে ভালোবাসার ঘুড়ি ওড়ে। আমি ক্লান্তিহীন আবেগে নাটাই হাতে সুতো ছাড়ি, ছাড়তেই থাকি, ছাড়তেই থাকি, ছাড়তেই থাকি। তারপর সন্ধ্যা নেমে আসবার অপার্থিব অধিবাস্তব মুহূর্তে দীর্ঘ ছায়ার মতো সুতো গুটিয়ে ঘরে ফেরা পাখিদের কিচির মিচিরে ঘুড়ি উৎসবের শেষে ঘরে ফিরি। নিশ্চিত সূর্যোদয়ের অপেক্ষায় লিখে যাই অনন্তকাল হৃদয়ঙ্গম করা আমার একান্ত অভিমান। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার চমৎকার। ইমরানের আগে আমি একটা 2 লাইনের কবিতা বলবো। আচ্ছা ঠিক আছে। সাফিকা জহুরা জেসির লেখা কবিতা, অনুকবিতা। যত রঙই নিজেকে রাঙাই তবু থাকি অপেক্ষায়, আমার ভালো লাগা তোমার ভালোবাসায়, পরিপূর্ণ সৌন্দর্য তোমার ছোঁয়ায়। ধন্যবাদ। এবার ইমরানের পালা। আচ্ছা, তাহলে আমি পড়ে শোনাচ্ছি গোলাম মোস্তাকিম ফাহিম ভাইয়ের একটা লেখা, মইরা গেলে আমি বাতাস হব। 1 মিনিট, তোমার যতগুলা কবিতা এনেছো সবগুলো কি পাঠ করা হয়েছে আজকে না বাকি আছে? 5টা করা হয়েছে। 2টো বাকি আছে, তো তুমি পরপর 2টোই পাঠ করে ফেলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। মইরা গেলে আমি বাতাস হব, শেষ আকাশটা চিবায় খাবো, পাড়ায় মারবো শূন্য গোলাকার কষ্টটারে। পাড়ার কুত্তা যখন চিল্লাই তোমার ঘুম ভাঙবে, ওরে জাগায় নিয়ে ফেলায় দেব দুনিয়ার বাইরে। মইরা গেলে আমি বাতাস হব, ধান ক্ষেতের উপর আটকায় থাকবো, শ্যাওলা পাড়া দেওয়াল ছুঁয়া ধপাস করে বাড়ি খাবো তোমার বুকে। তোমার বজ্জা দোলনাটারে তখন বইছে তোমার আঙ্গুলের ফাঁক দিয়া ছোট্ট একটা ঝড় তুলবো। যখন তুমি হাঁপায়ে যাবা তখন তোমার শ্বাস হবে বিন্দু মাত্র পানির সাথে এক বাতাসেই মিশা যাব। আর সন্ধ্যার ঠিক আগে যখন হলুদ আলোর হল কাটা তোমরা ছুঁতে যাবে, তখন তার সাথে আমি বাতাস হইয়া আমি বইয়া যাব। কারণ মরিয়া গেলে আমি বাতাস হব, আমি বাতাস হব।
আমি বাতাস হব। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। এরপরেরটাও তোমার, একদম। আচ্ছা আরেকটা আচ্ছা হচ্ছে স্বপ্নীল চক্রবর্তীর একটা লেখা পড়ে শোনাচ্ছি, তোমার সাথেই থাকতাম। মেঘে থমথম বৃষ্টির জল, মাথা ব্যথা জ্বর প্যারাসিটামল, সব ছেড়ে যায়, তুমিও যাবে জানতাম। তবুও যখন সন্ধে হতো বাড়ি ফিরতে অন্ধকারে, বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম। সত্যি সত্যি চলে গেলে ভালোবাসা কে ভাড়া দেয় 200 টাকার কানের দুলে? আমিও চাইলে ভুলে যেতে পারতাম, তবুও তখন সন্ধে হতো রাস্তাটাও অন্ধকারে। তুমি নেই তো কি হয়েছে, তোমার দেওয়া দুঃখ আছে, তোমার ফেরার সেই রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকতাম। শেষ সিগারেট, লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু বুক পকেটেই রাখতাম। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। এবার শো স্টপার, আমাদের ক্লোজিং টাইম চলে এসেছে, আমরা অনুষ্ঠানে একদম প্রায় শেষ পর্যায়ে পড়ে গেছি এবং এই পর্যায়ে এসে আমরা সাফিকা জোহরা জেসিকে অনুরোধ করব তার শেষ পরিবেশনার সঙ্গে আমাদের অনুষ্ঠানে করার জন্য। এবং এর আগে আমি বলে রাখি যে আজকে আমাদের এপিসোডের নাম্বার কত ছিল? 11। সিজন 2 এপিসোড 11 শেষ হয়ে আসছে আরেকটি পরিবেশনার মাধ্যমে। আর সবাইকে অনুরোধ করব, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের রেকর্ডেড অথবা লাইভ প্রোগ্রাম দেখলেন, তারা সবাই আমাদের অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই। এবং আপনারা সবাই কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, তুমি আমি শেষ করার পরে কি মন্তব্য নিয়ে শেষ করবা না আগে একটু মন্তব্য করে নিবা? তুমি এখন মন্তব্য পড়ে তোমার মতো করে করো, আমি তোমাকে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পাঠ করে নিই, তারপরে মন্তব্য নিয়ে শেষ করে দিব। ঠিক আছে? ওকে। আমি ছোট্ট ছোট্ট 2টা কবিতা পড়বো, একটা প্রেমের, একটা বিরহের। বিরহ মানেও যদিও প্রেম, তবুও একটা হচ্ছে কষ্টের আর একটা হচ্ছে আনন্দের, মানে একটা চাওয়া একটা হারানো। আমার প্রথম পরিবেশন মহাদেব সাহার তুমি। আমার মাথায় জল ভরা একটি আকাশ, তার নাম তুমি। খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ, তুমি তার নাম। ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ একমাত্র তুমি। ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ একমাত্র তুমি। দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা, তুমি তুমি তুমি। মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেরির সবুজ উদ্যান, তুমি তার নাম। আমার ধূসর 2 চোখে চিরসবুজের গাঢ় হাতছানি, তার নাম তুমি। আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী, তুমি নিরবধি। ধন্যবাদ। এটা ছিল ভালোবাসা, আক্ষেপ, কি বলবো, এবার বলি কষ্টের। শুরু করি রবীন্দ্রনাথ দিয়ে, আজকে শুরু করেছি নজরুলকে দিয়ে, তো আজকে শেষ করতে চাচ্ছি রবীন্দ্রনাথ দিয়ে, ওনার শেষের কবিতা থেকে। দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে, কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। ধন্যবাদ। ধন্যবাদ।
আচ্ছা, আমি মন্তব্যে চলে যাচ্ছি। আপু, যদি আমার কোনো মন্তব্য মিস হয়ে যাচ্ছে দেখো, তুমিও করবে, হ্যাঁ? আচ্ছা, নিহার রয় বলছে আজ খুব নেট প্রবলেম করতেছে। ভাইয়া, দাদা, আমাদের এখান থেকে ঠিক আছে, হয়তো বা হয় না এরিয়া বেসিসে, তোমার ওইদিকে হয়তো সমস্যা। আমাদের সজল রুহুল ভাইয়া বলেছেন আবার যে শুভকামনা সবার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য সবসময়ের জন্য অনেক শুভকামনা। জেনিত আপু বলেছে অসাধারণ পরিবেশন, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ মামুন বলেছে কবি সুফিয়া কামালের কবিতা শুনতে পেলাম, চমৎকার কণ্ঠের মহিমাময়, জেনিত আপুর জন্য শুভেচ্ছা, থ্যাংক ইউ। চমৎকার কবিতার শব্দমালা, অসম্ভব সুন্দর কণ্ঠের বহিঃপ্রকাশ, জেনিত রিয়াজি আপুর জন্য শুভেচ্ছা, আব্দুল্লাহ আল মামুন। এবং আমার স্ক্রিনে এই কয়েকটাই মন্তব্য পেয়েছি, এর বাইরে যদি আপু তুমি পেয়ে থাকো তুমি পড়তে পারো। আমরা আর কোনো এক্সট্রা কোনো কিছু পেয়েছি বলে মনে হচ্ছে না। দুর্দান্ত লাইভ, সজল রুহুল আমিন ভাই বলেছেন। উনি আরো বলেছেন ইরা আপু বাণী ব্যতিক্রম কিছু, দারুণ আবৃত্তি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাইয়ুম আজাদ একটা না পড়লেই না, অনন্য নিদর্শন হয়েছে ইমরান ভাইয়ের কাব্যময় কণ্ঠ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাইজান। কাইয়ুম আজাদ, আমি জানি আমরা অনেক লেটে কমেন্টস গুলো পাই, কারণ আমরা একটা ডিভাইস থেকে লাইভ করি আর একটা ডিভাইস থেকে কমেন্টস করি। তো আমি জানি অনেক কমেন্টস আমরা মিস করে ফেলি, আপনারা কেউ মন খারাপ করবেন না, রাগ করবেন না, আমরা পরবর্তীতে অবশ্যই সেগুলো পড়বো এবং রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এই যে আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, অনুপ্রেরণা দেন, কমেন্টস করেন, কমেন্টস করা মানেই কিন্তু মানে সাথে থাকা, ভালোবাসা এবং উৎসাহিত, অনুপ্রাণিত করা, এগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি একটা ভুল করেছি বোধহয় এখানে, সোহেল শিশির ভাইয়ের ভালো আয়োজন, এটা মনে হয় পড়া হয়নি আমাদের। কাইয়ুম আজাদ বলেছেন খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম, সবাইকে শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভরাত্রি আপনাকেও। আচ্ছা, এবার আমরা শেষ করি। আমি শেষে বলতে চাই যে শুরুতে যে কথা বলি আমি শেষেও সে কথা বলি, যে আমাদের কিন্তু এই অনুষ্ঠান বা আমাদের প্রচেষ্টা শুধুমাত্রই কিন্তু আনন্দ দেয়া এবং আনন্দ উপভোগ করা। তো এই আনন্দের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা নবীন, যারা মাত্রই শিখছে, চেষ্টা করছে, তাদেরকে উৎসাহিত করুন। আপনারা জ্ঞানী, আপনারা যারা জানেন, আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক বড় বিষয়। আর যারা হয়তো লেখালেখিও করেন না, আবৃত্তিও করেন না, কিন্তু আমাদের পাশে আছেন, তার মানে তারা সত্যিকারের সাহিত্য প্রেমী, তাদের জন্য আজ আমরা এখানে আছি। তো তাদের কাছে আমরা সবচেয়ে বড় কৃতজ্ঞ। এবং এই যে ইরা জেনিত শো যারা নিয়মিত দেখে, ভালোবাসার সাথে আমাদের সাথে থাকে সবসময়, তাদেরকে অনেক কৃতজ্ঞ। এবং আমাদের যে গেস্টরা আসে তাদের প্রতি স্পেশাল থ্যাঙ্কস, যে তাদেরকে আমরা ডাকা মাত্রই তারা রেসপন্স করে চলে আসে, সরি, আমাদেরকে আপন মনে করে, এটা আমাদের আসলে অনেক বড় পাওয়া। তো ইমরানকে অসংখ্য ধন্যবাদ, যারাই আমাদের এখানে সবার জন্য অনেক শুভেচ্ছা, যারা এই মুহূর্তে আছেন, পরে দেখবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন, সুস্থতার সাথে সবাই যেন ভালো থাকেন সেই দোয়া, সেই প্রার্থনা করি। শুভ রাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বিদায় নিচ্ছি।